তাদের পেজে, এবং সেই পেজটা যদি আমরা আমাদের মানে আপনার রেগুলার যে মেইন মিডিয়া যেগুলো আছে, কনভেনশনাল মিডিয়া, এগুলো যদি আমরা ফলো করি, তো দেখবেন এই মিডিয়াগুলোতে, পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে এই প্রেস রিলিজের আলোকে আমরা জানতে পেরেছি যে দিল্লিতে একটা কোনো ঘটনা ঘটেছে যেখানে নাকি সাবেক প্রধানমন্ত্রী উনি কিছু একটা বলেছেন। তো আমি খুব বিস্মিত হলাম আমাদের পত্রিকাগুলির মেরুদণ্ড দেখে, যে কালকেও শুনলাম যে উনি যদি আপত্তিকর কিছু বলেন, বিভ্রান্তি ছড়ানোমূলক কিছু বলেন, বিদ্বেষ প্রচারমূলক কিছু বলেন, সেটা নিষিদ্ধ। কিন্তু একটা অনুষ্ঠান হয়েছে, ঘটনা হয়েছে, অর্থাৎ ইভেন্টের খবর কেউ বললো না। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হলো এই যে সাংবাদিকতা আমাদের, এটাকে আপনি কিভাবে দেখেন? নিজের সাংবাদিক ছিলেন, সাংবাদিকতা ছাত্র, সাংবাদিকতা শিক্ষক, আপনি কিভাবে দেখেন? আর দ্বিতীয় প্রশ্নটা, আপনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলেন, তো এই যে একটা প্রেস রিলিজ গভর্নমেন্ট দিয়েছে, মন্ত্রণালয় দিয়েছে, তার ভাষা এবং আয়তন ইত্যাদি নিয়েও নানা রকম প্রশ্ন হচ্ছে। আপনি দুটো বিষয় নিয়ে আমাকে পরপর একটু বলেন, শুনি। প্রথম বিষয়টা হচ্ছে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, যেটা আমরা দেখেছিলাম যে যে তারেক রহমান যখন আহ দণ্ডিত হলেন আদালত কর্তৃক, তখনও কিন্তু অতি উৎসাহী আওয়ামী লীগের কিছু আওয়ামী মনা কিছু আইনজীবী হাইকোর্টে গেলেন যে তার বক্তব্য যাতে প্রচার এখানে না হয়। তো কোর্ট যথারীতি আদেশ দিল যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, এবং আমরা তখন তো খুবই সক্রিয় মিডিয়াতে, আমরা ওনার কোনো বক্তব্য আর প্রচার করতে পারি নাই কোনোদিন। এবং বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ছাড়া তারেক রহমান দীর্ঘদিন যতদিন লন্ডনে ছিলেন ওনার বক্তব্য ঠিক ওইভাবে আর কোনো মিডিয়াতে যায় না। এবং আপনার নিশ্চয় খেয়াল আছে, একটা মিডিয়া আপনার তারেক রহমানের বক্তব্য প্রচার করেছে বলে বন্ধ করে দিয়েছিল, ওই যে 21 টেলিভিশন। তো সব দিক থেকে এখন আবার যেটা হলো, একইভাবে আদালতে দোহাই দিয়ে শেখ হাসিনার কর্মকাণ্ড বা কোথায় কি করছেন কি বলছেন এগুলো নিষিদ্ধ। তো এটা দিয়ে যেটা হলো যে মানুষের যে জানার অধিকার, জানার যে আগ্রহ, সত্য মিথ্যা যাচাইয়ের যে ব্যারোমিটার, এটা বন্ধ হয়ে গেল। এখন একতরফা প্রচারই হবে। মানুষ মানুষ মানে সত্যটা বাছাই করার ক্ষেত্রে বেগ পেতে হবে, কিন্তু এটাই শেষ না। বেগ পেতে হলেও সোশ্যাল মিডিয়ার এই যুগে যখন ইন্টারন্যাশনাল মিডিয়া খুবই ওপেন, সেই জায়গায় আপনি কিন্তু এটা আর খুব যে কঠিন হয়ে যাচ্ছে তা না। হ্যাঁ, এবং এখানে শেখ হাসিনার যে আজকের বক্তব্য, মানে আজকের মানে যেদিন যেটা যে বক্তব্যটা দিল, সেটা বরং সরকারের বাধা এবং আওয়ামী লীগের লোকদের আবার এটার প্রতিরোধে প্রচার, এই দুইটা মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে এটা একটা বিশেষ হাইপ তৈরি হয়েছিল, এবং সেটা শোনার জন্য যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে এবং দেখছিও মানুষ। এবং এই সোশ্যাল মিডিয়ায় এনাফ হয়ে গেছিল কে কোনো কোনো ব্যক্তির ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার ফেসবুক, তারপর আমি বিশেষ করে সাকিব আল হাসানের ফেসবুকের কথা বলবো, যে বাংলাদেশের সর্বোচ্চ তার 2 দিন আগেও ছিল, এখন নাকি আরেকজন হয়েছে। তো এত বেশি ফ্যান ফলোয়ার আছে, তো তাদের থেকে এটা প্রচার ইজিলি হয়ে গেছে। তো এইটা আমি আমি ওদিনও বলেছিলাম যে এটা এক ধরনের বোকামি, এই ধরনের আহ এই এই তত্ত্বে দিয়ে মানে কারো কণ্ঠরোধ করা। কারণ যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার যুগে স্থানীয় গণমাধ্যমে আপনার কি প্রকাশ হলো আর হলো না, এবং এটা দিয়ে কারো রাজনৈতিক বক্তব্যের কার্যকারিতা বা পৌঁছানোর যে পরিধি, এই পরিধি কিন্তু আপনি তখন আর থামিয়ে দিতে পারছেন না। তো এবং যেটা প্রমাণিত হয়েছে যে ওদিন আবার বাংলাদেশের মিডিয়াগুলো অবশ্য একটু বন্ধ ছিল, তাৎক্ষণিকভাবে অনলাইন গুলোতে ওইভাবে আসে নাই, পরের দিন পত্রিকাতে আসে নাই। এখন রেফারেন্স হিসাবে কোন কোন পত্রিকায় হয়তো বলতে পারে, আমি জানি না বলছে কিনা, বাট এটা একটা ন্যাক্কারজনক যে, এবং সরকারের তরফ থেকে এই ধরনের আদালতের আশ্রয় নিয়ে এটা করা, তাহলে মানে গণতান্ত্রিক সোসাইটি তো আর হলো না। যে শেখ হাসিনার যুগেই তো তাহলে বহাল থাকলো, এটা এটা দিয়ে আবার প্রমাণ হলো।
আর আপনার শেষের যে বক্তব্যটা, যে ফরেন মিনিস্ট্রি এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা বিবৃতি দিয়েছে, ফরেন মিনিস্ট্রির বিবৃতিটা একেবারে তাৎক্ষণিক হয়ে গেছে, যে পাবলিক জানেই না, আপনি যেটা বললেন যে কি নিয়ে ঘটনা হলো, আর ফরেন মিনিস্ট্রি বলতেছে যে শেখ হাসিনা বক্তৃতা দিয়েছে, পাবলিক জানে না মানে অফিসিয়ালি জানে না। তো এখন অফিসিয়ালি আপনি জানালেন যে শেখ হাসিনার বক্তব্য যথাযথ হয় না এবং এটা আহ, আহ, দ্বিপাক্ষিক সম্পর্কে কালো মেঘ প্রভাব পড়বে, এবং এই সবগুলো মানে যেই উদ্দেশ্য নিয়ে ফরেন মিনিস্ট্রি ওই রাতে ওই বিবৃতিটা দিয়েছে, এটা আপনাকে একটু উল্লেখ করে যে ওই বিবৃতি যেটা দিয়েছে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে 9 বার এডিট করেছে। মানে ওরা নিজেরাও স্থির থাকতে পারছে না যে কি দিচ্ছে। তো এবং এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া অনেক ট্রল হয়েছে, কারণ আবার আওয়ামী লীগের যারা আছে তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে হাহা রিয়েক্ট দিয়েছে, এবং দেখা গেল যে ওভারঅল যে রিয়েকশন এই একটা পোস্টের, তার অর্ধেকেরও বেশি হচ্ছে হাহা রিয়েক্ট। তো এটা দিয়ে যেটা হয়, এটা দিয়ে এই একটা বার্তাটা একটু হালকা হয়ে যায় এবং পেশাদারিত্ব নিয়ে তখন প্রশ্ন দেখা দেয়। এবং যে এই ভাষাগুলো ওই বিবৃতিতে বর্ণনা করা হয়েছে, আমি এটা নিয়ে বিস্তারিত লিখেছি, আপনি নিশ্চয় দেখেছেন। তো সেটা আমি আর বিস্তারিত আবার বলতে চাই না, কিন্তু শুধু এটুকু বলবো যে, এবং এটা একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আম, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বা প্রতিবেশী দেশের সাথে যোগাযোগের জন্য অফিসিয়াল যে স্টেটমেন্ট দেয়, তখন সেটার ভাষা হওয়া উচিত পরিপক্ক এবং আইনি ভিত্তি প্রসূ, আর একটা প্রাতিষ্ঠানিকতা যাতে এখানে থাকে। অথচ যে বিজ্ঞপ্তিটা বা বিবৃতিটা পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, সেখানে শব্দ চয়নে এমন এমন ওয়ার্ড ছিল, যেমন মাফিয়া এন্টারপ্রাইজ, তারপরে ব্যানমস, হ্যাঁ, এই আরো কতগুলা মানে 3-4টা শব্দ যেগুলো নর্মালি ডিপ্লোম্যাটিক ভাষা ইউজ হয় না। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও যেটা জানলাম যে এটা তারা তাৎক্ষণিকভাবে দিয়েছে, কিন্তু তারা যে এটার জন্য রিগ্রেট করে তা না, তারা মনে করে যে আহ, ভারত যেভাবে বাংলাদেশের দাবিকে উপেক্ষা করছে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বা শেখ হাসিনার অ্যাক্টিভিটিস নিয়ে, বাংলাদেশ বারবার তাদেরকে ওয়ার্নিং দিচ্ছে শেখ হাসিনা যেন ওইখান থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে। তো তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ধরনের ইয়েতে আছে, মানে কি বলবো, জনচাপে আছে, জনমতের চাপে আছে যে তার একটা কিছু না করলে নতজানু পররাষ্ট্রনীতি, এটা বোঝা যায়। তো নতজানু যে বহু আগে হয়ে গেছে, এবং নতজানু যে এখন মানে নিশানা চেঞ্জ করে ভারত থেকে গিয়ে আমেরিকার মানে অষ্টজানু হয়ে গেছে। তো এইগুলো তো আর পাবলিক বুঝে, কিন্তু ভারতের বিরুদ্ধে কিছু বললে এটা একটু বেশি বাজার পায় আর কি। রাজনৈতিক দলগুলো বাজার পায়, সোশ্যাল মিডিয়াতে একটু বাজার পায়, এবং আমি যখন এই ত্রুটি কোথায় এটা দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা আমি আমি এর কন্টেন্টের সঙ্গে কোনো দ্বিমত করছি না, এটা এটা যাবে এবং বাংলাদেশের লিগাল রাইট আছে এটা বলার, কিন্তু আমি বলছি যে এই ভাষাগুলো যদি আরো মানে সংযত হতো, তাহলে কিন্তু আমাদের বার্গেনিং এর পয়েন্ট বেড়ে যায়। হ্যাঁ, এবং জি আরেকটা বিষয় এখানে বলছে সার্বভৌমত্বের হুমকি, জাতীয় কথা বলছে সার্বভৌমত্বর বিষয়টা। এখানে সার্বভৌমত্বকে ইয়ে করার, সভরেনিটির উপর আঘাত, এমন কোনো বিষয় তো নাই। অথচ আপনি বলছেন সভরেনিটি অফ বাংলাদেশের উপর আপনার এটা বড় ধরনের আঘাত। তো আঘাত যখন হয় এই মানে এই 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 ঘটনাগুলোতে তখন একটা দ্বিপাক্ষিক নোট ভার্বাল প্রচলিত হয়। এখন এরকম আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি একটা বিবৃতি দিয়ে দিলাম, সে আরেকটা বিবৃতি দিল, তা না, এটা তখন মোর ফর্মাল ওয়েতে এটার ইয়ে হয়, নতুবা তো এটা মাঠের বক্তৃতা হয়ে গেল। মাঠের বক্তৃতা আর বিবৃতি তো এক জিনিস না। তো এই জিনিসটা আমার মনে হলো যে একটু অদূরদর্শী কাজ হয়েছে বাংলাদেশে, এবং পেশাদার পররাষ্ট্রনীতির এখানে প্রতিফলিত হয় নাই, এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যেটা বলবো, এগুলো দিয়ে সম্মান বাড়ে না। আরেকটা হচ্ছে যেটা শুরুতে বলছিলাম, দ্বিপাক্ষিক দর কষাকষির বাজারটা আপনার কমে যায়। জি। আচ্ছা, আমরা একটু, যেমন আজকে তো অগাস্টের 7 তারিখ, দুদিন আগেই 5 অগাস্ট মানে পার হয়ে গেল আমাদের
24-এ সেই গণ আন্দোলনের দ্বিতীয় বর্ষ। এই দিন বেশ কিছু ঘটনা আমরা দেখেছি। একটা হলো আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন হলো, এবং এখানে আমরা দেখলাম যে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী উনি গেলেন, তার সঙ্গে আমরা ডক্টর ইউনূসকেও দেখতে পেলাম। এটা কেন ওনার সহযোগী হিসেবে থাকতে পারলেন, এটা নিয়ে আমার কিঞ্চিত আপত্তি আছে। আর দ্বিতীয়ত আরেকটা দিন দেখলাম যে মুক্তিযুদ্ধের আপনার জুলাই আন্দোলনের উপর একটা তথ্যচিত্র প্রচারিত হলো, যেটা নিয়ে নাকি ওখানে একটা কেলেঙ্কারি মতো হয়ে গেল, হইচই হয়ে গেল প্রেসিডেন্টের উপস্থিতিতে, বিদেশি ডেলিগেটরা ছিল তাদের উপস্থিতিতে। এটা একটা আমার কাছে মানে খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা মনে হয়েছে। এই দুটো ঘটনাই আপনার একটু মূল্যায়নটা শুনতে চাই। প্রথমত হচ্ছে যে জুলাই জাদুঘর নিঃসন্দেহে ইউনূসের সরকারের আমলে যেহেতু ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, সো তাকে হয়তো আমন্ত্রণ জানিয়েছে ওই সূত্র ধরে। তিনি যে সেখানে গিয়েছেন, এবং এই ধরনের অনেক জায়গায় তো আমন্ত্রণ জানায়, আমন্ত্রণ জানাইলে যে চলে যেতে হবে তা তো না। তো ইউনূস যে বিষয়টা মাঠে আসতে চাচ্ছে, একটা ইমপ্রেশন দিতে চাচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনটা সামনে চলে এসছে, এখন কোন চান্সে যদি এখন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে পারে, মানে ইউনূস তো আপনি জানেন যে ইউনূস সম্পর্কে আমরা যে সমালোচনা করি, আমাদেরকে যে মানুষ বলে যে আপনারা এত সমালোচনা করেন, ইউনূসের তো পুরো ইতিহাস হচ্ছে যে বেহায়া টাইপ। ও তো কোনো পদ ছাড়তে চায় না। রাষ্ট্রপতির মতো একটা পদ যখন এখন সামনে আছে, প্রধানমন্ত্রীর পদও ছাড়তে চান নাই, এবং আমরা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে তাকে ইলেকশন দিতে অনেকটা বাধ্য করেছি, এবং আমাদের বলাতেও বাধ্য হয়েছে সে ছেড়ে দিতে। রাজনৈতিক দলগুলো যে এখন বড় বড় কথা বলবে, তারা এটাও ভেবে নিতে হবে যে আমরা যখন অনবরত বলছি যে ইউনূস তুমি ক্ষমতা ছেড়ে ইলেকশন দাও, তখনই তো রোষানলে পড়েছি, তখনই তো জেলে ঢুকেছে। সো ইউনূসের যে এই লিপসা, ক্ষমতা লিপসা, সে ক্ষমতা লিপসা তো আবার নতুন করে জেগে উঠেছে, যদি কোনোভাবেই যদি রাষ্ট্রপতি হওয়া যায়। এবং এই জন্য ঘুরঘুর করছে আর কি ক্ষমতার চারপাশে। তো এই ঘুরঘুর করার অংশ হিসাবে এটা 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 একটা জিনিস। আর প্রধানমন্ত্রী যথাযথ সম্মান দেখিয়েছে তাকে, যেহেতু বিগত সরকারের একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদমর্যাদায় ছিল, প্রধানমন্ত্রী সেখানে তাকে পাশে বসিয়ে চেয়ারে বসিয়েছেন। তো আমার মনে হয় অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ আর কি। অনেকে আবার ধারণা করছে যে যদি সে আবার রাষ্ট্রপতি হয়ে যায় কিনা। এই ধারণা করার মূল কারণ হচ্ছে এই যে পররাষ্ট্রমন্ত্রী, এই যে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি বিবৃতি দিয়েছিল, হ্যাঁ, সেই পররাষ্ট্রমন্ত্রীকে আহ তারা যখন ক্ষমতা আসলো তাকে পররাষ্ট্রমন্ত্রী বানালো। হ্যাঁ, সে তো আগে পররাষ্ট্রমন্ত্রী ছিল না, যে ইয়ে নিরাপত্তা উপদেষ্টা ছিল। সো এই জায়গায় মানুষের একটা খটকা লাগছে যে তাহলে ও তো আমেরিকান এখানে প্রতিনিধি হিসাবে এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, তাহলে ইউনূসকে আবার আমেরিকার এজেন্ট হিসাবে আবার, বা প্রেসার হিসাবে, বা বিএনপির সাথে তার সমঝোতার অংশ হিসাবে সে আবার চলে আসে কিনা, এইটা মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। বাট আমি মনে করি না যে এটা এটা বিএনপি করতে যাবে। বিএনপি যদি এটা করতে যায় তাহলে তো নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ সে তো বেসিক্যালি বিএনপির লোক না, সে তো জামাতের লোক, সেটা সে প্রমাণ দিয়েছে। এনসিপির লোক, সেটা প্রমাণ দিয়েছে। এবং বিএনপির সাথে এনসিপি এবং জামাতের যে দূরত্ব, সেটা তাহলে আরো আরো বড় ধরনের দেখা দেবে। তো রাষ্ট্রে সরকার তো এমন একজনকে চাইবে যে তার রাষ্ট্র, মানে এই প্রধানমন্ত্রী তো এমন একজনকে চাইবে, তার রাষ্ট্রপতি হিসাবে এমন একজন থাকবে যার সাথে তার আহ সিঙ্ক্রোনাইজেশন হবে। তো ইউনূস তো নিজেকে নিজে অনেক বড় মনে করে, তো তার সাথে তো সিঙ্ক্রোনাইজেশন অনেক কঠিন হবে। তো জানি না কি হয়, বা যদি বিএনপি যদি বহির্বিশ্বের চাপে, বিশেষ করে আমেরিকার চাপে বাধ্য হয় কিনা। বাট ইউনূসের সাঙ্গপাঙ্গরা বলছে যে উনি হতে চান না। এটা হচ্ছে তার একটা চাল, একটা বয়ান ছেড়ে দিল তার দাম বাড়ানো। কিন্তু ইউনূস যত বেহায়া, তাকে যদি কালকেও যদি বলে, লাফিয়ে লাফিয়ে হয়ে যাবে। আচ্ছা, আমি জুলাইয়ের তথ্যচিত্রটা নিয়ে ও, তথ্যচিত্রটাতে যে অভিযোগটা করে হয়েছে যে আবু সাইদের ছবি যায়নি, এটা পরবর্তীতে আবার একজন ক্লিয়ার করলো, আমি দেখলাম যে এটা সত্য না। আবু সাইদের ইয়ে আছে সেখানে, হয়তো তারা খেয়াল করে নাই। তারপরে তারেক রহমান 1 তারিখের দিকে বোধহয় 1 দফা দিয়েছে, বা তার আগে দিয়েছে 1 দফা,
সেই জিনিসটা উল্লেখ আছে এখানে এক দফার যে বিষয়টা। কিন্তু তিন 3 তারিখে যে আবার ফর্মাল এক দফা দিয়েছে সেই বিষয়টা আমি দেখেছি ওই ইয়েতে, ওই ভিডিওতে। কিন্তু কেন এই অভিযোগ উঠেছে আমি জানি না। এনসিপি হয়তো বেশি আবেগপ্রবণ হয়ে এটা করছে, বা তারা চাচ্ছে যে তাদের নিয়েই গুণগান গাইবে শুধু, সেই জন্য হয়তো তাদের চোখে পড়েছে। বাট যারাই এই ধরনের ডকুমেন্টারি করবে, আমি মনে করি যে ইতিহাসের সাথে আহ, যার যতটুকু অংশীদারিত্ব আছে সেটাও তুলে ধরা দরকার। সরকারে তারেক রহমান আছে বলে বিএনপি সব করেছে, এই যে মেন্টালিটি, সেটাও ত্যাগ করতে হবে। যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিতে হবে। ইউনূসের আমলে যেটা এনসিপি দাবি করতো, বা জামাতে ইসলাম যেভাবে দাবি করতো যে আমরাই আমরাই হটিয়েছি, বিএনপি বালুর ট্রাক একটা সরাতে পারে না, এই যে রেটরিক মানে যেটা দাঁড় করায়। তো এর বিপরীতে আমি মনে করি যে আহ, এই গণ আন্দোলন যেটা হলো, সেই গণ আন্দোলনের প্রধান অংশীদার হচ্ছে জনগণ, কোনো রাজনৈতিক দল না। এই জনগণ যদি রাস্তায় নেমে না যেত, তাহলে এইটা তো সফল হতো না। এই যে এই যে জনগণ নামার কারণেই আপনার রাজনৈতিক সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত সর্বমহলের টনক নড়েছে। তখন সরকার এটা বাধ্য হয়েছে, বা ওই পথে ভাবতে হয়েছে। বিশেষ করে 3 তারিখে শহীদ মিনারে যাওয়ার আগে, যে আগে পরে যে সমস্ত, 3 তারিখের পরে তার কিছু হয় নাই, 3 তারিখের পরে পুরোটাই শান্ত। 3 তারিখও শান্ত, মানে যেদিন সেনাবাহিনী ডিসিশন নিয়েছে যে তারা অস্ত্র ধরবে না জনগণের উদ্দেশ্যে, সেদিনই আসলে সরকারের পতন হয়ে গেছে আমরা ধরতে পারি। এবং তখন এই সুবিধাবাদী লোকগুলা যে যেখানে ছিল, যে আমি একটা বিজ্ঞাপন ব্যবসায়ীর কথা বলবো, যে বিজ্ঞাপন ব্যবসা করে, এখন সাংবাদিক পরিচয় দেয়, যে বান্ধবী নিয়ে যাই শহীদ মিনারে দাঁড়িয়ে গেল, ছবি একটা তুললো, তারপরে হয়ে গেল বিপ্লবী হয়ে গেল। এবং এই জাতীয় বিপ্লবী 3 তারিখে 3 তারিখে যে বিপ্লবী হওয়া বহু লোক আছে, যেগুলা সরকারি দালালি করে দীর্ঘদিন ধরে ছিল, 17 বছর ধরে সরকারি দালালি করছে, খেয়েছে, উড়েছে। ওই বিজ্ঞাপন এজেন্সির যে সিনিয়র সাপ্লায়ার যার কথা বলছিলাম, সেও এরকম এরকমই ছিল। আহ মোজাম্মেল মাহবুদের সাথে ঘনিষ্ঠ ছিল, এই সমস্ত করে করে আপনার টাকা পয়সা ইনকাম করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলে নাই, কিন্তু 3 তারিখে এসে বিপ্লবী হয়ে গেছে। এখন তো বিরাট বিপ্লবী, বিরাট বুদ্ধিজীবী। এখন আমি, আপনি, আমরা টকশোতে যাই কেন, সেটা নিয়েও তার গবেষণা করছে। ওই দিন দেখলাম একটা সেমিনারে গিয়েছে সে এবং ডাস্টবিন শফিক, এবং তারা বলছে যে এদেরকে টকশোতে নেওয়া যাবে না, অ্যাজ ইফ যেন আমরা টকশোতে যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছি, আর তার তার অনুমতি নিয়ে টেলিভিশন গুলো টকশোতে ডাকতে হবে। তো এই যে মব সংস্কৃতি, যে ফ্যাসিবাদী সংস্কৃতি, মেন্টালিটি, এরা এরা এটা এটা বহাল রেখেছে। এবং এই যে হঠাৎ করে বিপ্লবী হওয়ারাই এগুলো করতেছে। যেটা বলছিলাম যে এই গণ আন্দোলনের প্রধান দাবিদার যদি হয়ে থাকে, সফলতার যদি দাবিদার হয়ে, সেটা হচ্ছে জনগণ। জনগণ রাস্তায় নেমেছে, যখন দেখলো যে তাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গেছে, তাদের ছেলে মেয়েদের উপরে গুলি হচ্ছে, তখনই তো খেলা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা বিষয় একটু জানতেই চাই যে 20 তারিখে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে এবং 13 তারিখে মনোনয়ন দেওয়া হবে। তো সম্ভবত 13 তারিখে মোটামুটি বোঝা যাবে যে কে হতে যাচ্ছেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি। আমার প্রশ্ন হলো যে এর মধ্যে ডক্টর ইউনূসের নাম শুনছি, বিভিন্ন মিডিয়া তাদের নামটা প্রচার করার চেষ্টা করছে। আপনিও একটু বললেন, উনিও চেষ্টা করছেন নানাভাবে আলোচনায় আসার জন্য। অন্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আনার চেষ্টা হচ্ছে, অরাজনৈতিকদের কথা ভাবা হচ্ছে। আপনার মানে এই কি অবজারভেশনটা কি, আপনি কি চান, আপনি কি ধরনের লোককে রাষ্ট্রপতি হিসেবে চান? আমি আমার চাওয়াটা, তো আমি মনে করি যে যারা বিএনপি রাজনীতি করছে, এরা বিএনপির ভূমিপুত্র, তাদের অধিকার আছে এই যে রাষ্ট্রের সর্বোচ্চ একটা পদে যাওয়ার। ইউনূসের মতো বাটপার, বেহায়া, এদেরকে এনে কেন আবর্জনা তৈরি করবে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে? তো বিএনপি যারা করেছে, বিএনপির দক্ষ লোকের অভাব তো নাই। বিএনপি তার নিজস্ব লোক এখানে চুজ করতে পারে, যেখানে দলের নীতি আদর্শ হবে। আর সবচেয়ে বড় বিষয়, রাজনীতি না করলে, এটা এটা আমাদের যারা সিলেকশনে আছে তাদের ভাবা উচিত। রাজনীতি না করলে, জনগণের সাথে না মিশলে, এই জনগণের দুঃখ দুর্দশা কেউ বুঝবে না।
এগুলো আমলা বলেন, অমুক বলেন, আমরা যে ব্যর্থ হয় তা বলছি না, কিন্তু জনগণের কাছাকাছি যাওয়া, জনগণের দরদ বোঝা, এটা তো রাজনীতি না করলে কেউ এটা আয়ত্ত করতে পারেনি। ইনহেরিট করতে হবে রাজনীতি দিয়ে, মাঠ দিয়ে। তো সেক্ষেত্রে বিএনপি যে দুই তিনজনের নাম আছে, মির্জা ফখরুল সাহেবের নাম আছে, তারপরে বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ওনার নাম আসছে, তারপরে মঈন খানের নাম আসছে। আমার ব্যক্তিগতভাবে মঈন খানকে অনেক পছন্দ, কারণ এত নম্র, ভদ্র, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন ওনার খুব হাইলি মানে রিপোর্টেড। তারপরে ইন্টারন্যাশনাল লবিতে ওনার পরিচিতি আছে। আমরা যখন ওয়ার্কিং জার্নালিস্ট ছিলাম, উনি তখন দেখতাম যে বিএনপির ইন্টারন্যাশনাল অঙ্গনটা উনি মেনটেন করতেন। তারপরে আহ উচ্চশিক্ষিত, যেটা বললাম, ঢাকা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে উনি শিক্ষকতা করেছেন। তো আমার মনে হয়, এবং রাজনীতির জন্য ওনার কন্ট্রিবিউশন আছে। আমার তারপরে মির্জা ফখরুলের কন্ট্রিবিউশন আছে। এই দলটাতে উনি জেনারেল সেক্রেটারি হিসাবে একটা দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত থেকে জেনারেল সেক্রেটারি হয়েছেন, সেটাও অনেক কষ্টে। তো তার উপরও মানুষের আস্থা আছে, ভদ্র ব্যক্তি হিসাবে আছেন। আর বর্তমান যিনি আছেন আহ স্পিকার সাহেব, ওনারও রেপুটেশন আছে, 9 বার নিজের এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন। আমার মনে হয় যে এদের তিনজনই বেস্ট চয়েস, তিনজনেই বেটার। বাট আমি ব্যক্তিগতভাবে মঈন খানকে বেশি পছন্দ করি। যে আমার মনে হয় যেন রাষ্ট্রের একটা এমন একটা পোস্ট, যেখানে একটা মর্যাদাপূর্ণ পোস্ট, যেখানে একটা চেয়ারের একটা মানানসই যে বিষয়টা দাঁড়ায়, আমার চোখে উনাকে বেটার মনে হয়। জি, অনেক ধন্যবাদ। আমি নিজেও এই ব্যাপারে একটু বলতে চাই, প্রিয় দর্শক, আমারও একটা অভিমত আছে। আমি একটা জিনিস সবসময় চাই যে রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে এমন কাউকে দিন যাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে কোনো স্ক্যান্ডাল, কোনো দুর্নীতি, এই ধরনের কোনো অভিযোগ না ওঠে, এবং দুর্নীতি মুক্ত ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করুন। এবং সেই সঙ্গে যদি শিক্ষিত হয়, সেটা বাড়তেও না। জনাব আনিস আলমকে যে তিনজনের নাম বললেন, এই তিনজনেই যথেষ্ট শিক্ষিত, এবং তিনজনেরই মোটামুটি আমার জানার মতে দুর্নীতির খুব একটা, দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন এমন অভিযোগ বোধহয় কেউ করবে না, আমার যতদূর ধারণা।